আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমাদের বিশেষ আয়োজন পাবনার কথা। পাবনার মানুষ খুব গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে পার হচ্ছে। এর অন্যতম প্রধান কারণগুলো হলো তাদের জীবন ব্যবস্থা, পরিচ্ছন্নতা, পয়ঃনিষ্কাশন এবং যানজট। এরই ধারাবাহিকতায় পাবনায় আসন্ন মেয়র নির্বাচনে পাবনার মানুষ খুবই চিন্তিত। তারা কাকে ভোট দেবে, কেন ভোট দিবে এবং কী কারণে ভোট দিবে। হাজারো প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি আপনাদের মাঝে এসেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন পাবনা জেলা বিএনপির সদস্য এবং ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং পাবনার কৃতি সন্তান, পাশাপাশি আসন্ন পাবনা মেয়র নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ডক্টর আহমেদ মোস্তফা নোমান। আমরা সরাসরি চলে যাব তার কাছে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আসসালাম। আছেন? ধন্যবাদ। আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন, প্রতিটা মানুষের জীবনেই তার শৈশব খুব গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ শৈশবের উপর ডিপেন্ড করে তার রাজনৈতিক ভবিষ্যৎ, তার রাজনৈতিক চরিত্র এবং তার জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। তো এখন আমি আসলে আপনাদের প্রশ্নটা শুরু করতে চাচ্ছি, আপনার শৈশবটা আসলে কেমন ছিল? কেমন পরিস্থিতি বা প্রতিকূলতা অথবা যেকোনো মুহূর্ত বা গুরুত্বপূর্ণ মোমেন্ট আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। শৈশবের কথা আমি খুব ছোট করেই বলতে চাই। শৈশব আ খুবই দুরন্ত, দানপিটে, আড্ডা, বন্ধুদের সাথে খেলাধুলা, স্কুল ফাঁকি ইত্যাদির মাধ্যমে আমাদের শৈশব কেটেছে। তো এখন তো সময়ের পরিবর্তনে তো বর্তমান সময় তো মানুষ অনেক পরিবর্তন হচ্ছে। আমাদের সময়টা তো আমরা খুবই আড্ডাবাজ ছিলাম। খেলাধুলা, জি, আড্ডা জি, এবং জি। আমাদের মধ্যে খুবই আমাদের যে বন্ধু সার্কেল বা এলাকার যারা ছিল আমরা খুবই আন্তরিকভাবেই জি। আমাদের শৈশবটা খুব দুরন্ত এবং ডানপিটে শৈশব আমরা পার আপনার করেছি। কি কোনো এমন কোনো অভিজ্ঞতা আছে, যেমন শিক্ষক বা বন্ধু-বান্ধবের সাথে এমন কোনো অভিজ্ঞতা যেটা আপনার এখনো মনে আছে বা স্মরণীয় হয়ে আছে? হ্যাঁ, এটা কিন্তু সকলের জীবনেই স্কুলকালীন সময় অথবা শৈশবকালীন সময় এলাকার বিষয়গুলো কিন্তু কিছু বিষয় থাকে সেটা সবসময় মানুষের জীবনে স্মরণীয় হয়ে থাকে। এমন তো স্কুলে কিছু বিষয় থাকবেই যেটা স্মরণীয় হয়ে থাকবে এবং সেটা আমরা স্মরণ করতে চাই। স্মরণ করেই আমাদের বাকি জীবনটা পার করতে চাই। এটা কি আমাদের সাথে শেয়ার করা যাবে কিনা? আপনার স্মরণীয় মুহূর্তটা কি ছিল? বা আপনার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম কি ছিল শৈশব জীবনে? আসলে তো মানুষ তো সংগ্রাম তো শৈশবে কিন্তু কোনো সংগ্রাম হয় না। সংগ্রাম তো যখন আমরা পারিবারিক জীবনে অথবা রাজনৈতিক জীবনে অথবা পেশাগত জীবনে পেশাগত জীবনে যখন আমরা আসি, আমাদের সংগ্রামটা তখন থেকে শুরু হয়। তো জীবনের সবচেয়ে বড় সংগ্রাম হচ্ছে গত ১৭ বছর স্বৈরাচার বিরোধী যে আমরা সংগ্রাম করেছি রাজপথে, এটিই আমাদের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম। আর শৈশব তো আমরা খুবই ডানপিটে এবং দুরন্ত শৈশব কাটিয়েছি। তখন তো সংগ্রাম করেছে আমাদের পরিবারের আমাদের পিতামাতা। আমাদের তো কোনো সংগ্রাম করে আচ্ছা, শৈশব আচ্ছা। জি, পার জি, করতে জি। হয়নি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি কি আপনাকে বলতে পারি যে তাহলে আপনার জীবনের ব্যর্থতা তাহলে কি? সবচেয়ে বড় আম ব্যর্থতা? স সফলতা ব্যর্থতার মাপকাঠি তো জনগণের কাছে। আমরা জনগণকে নিয়ে কাজ করবার চেষ্টা করছি। আমরা পেশাগত জায়গায় কাজ করার চেষ্টা করেছি। আমাদের ব্যর্থতার মাপকাঠি সাধারণ জনগণ মূল্যায়ন করবে এটাই বিশ্বাস করি। প্রতিটা মানুষের জীবনেই বিভিন্ন স্বপ্ন থাকে। কেউ হয়তোবা পাইলট হতে চায়, কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার হতে চায়। তো আমি জানি যে আপনি একজন ডাক্তার। তো আপনি ডক্টর পেশাটাকে কেন বেছে নিয়েছিলেন? এটা যদি আমাদের শেয়ার এটা খুবই করতেন। ভালো প্রশ্ন। আমি নিজে কখনো ডক্টর অথবা চিকিৎসক আমি নিজে কখনো হতে চাইনি। আচ্ছা, আচ্ছা। ছোটবেলা থেকেই খুব আ মানুষের সেবা করার ইচ্ছা ছিল। তো চাইতে আমি এমন কোনো পেশায় থাকবো যেখান থেকে মানুষের সেবা করা যাবে। অথবা ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি অনেক ঝোঁক ছিল। তা ছোট বেলা থেকে চেয়েছিলাম যদি কোনো খেলাধুলায় পেশায় আসতে পারি। কিন্তু চিকিৎসক পেশায় আমি এসেছি একদম আমার মায়ের কারণে। আচ্ছা, আমার আচ্ছা। মায়ের খুব ইচ্ছা ছিল যে ছেলেকে আমি আমার বাড়ির সবচেয়ে ছোট সন্তান, আমাকে সে চিকিৎসক করবে। আচ্ছা। একদম মায়ের ইচ্ছায় আমি এই পেশাতে এসেছি। এজন্য আমি আজকের এই ছোট আলোচনা থেকেই আমার মায়ের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমি সম্মান এবং ভালোবাসার সহিত আমার মাকে আমি স্মরণ করছি। যার জন্য এবং যার ইচ্ছায় আমি আজকে আচ্ছা, চিকিৎসক আচ্ছা। পেশায় চিকিৎসা পেশায় আমি এসেছি। জি, জি। আচ্ছা, একজন চিকিৎসক হিসাবে আপনি আ আসলে মানুষের কোন কষ্টটা সবচেয়ে বেশি দেখেছেন? এটা আ দেখুন আমাদের বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা যে ৫ টি তার মধ্যে চিকিৎসা অন্যতম। কিন্তু চিকিৎসা সেবা সাধারণ মানুষের কাছে
পৌঁছানোটা খুবই কষ্টকর মনে হয়েছে। জি, সাধারণ মানুষ তাদের অত্যন্ত প্রয়োজনে চিকিৎসকদের অপ্রতুল্যতা, মানে একদম কিন্তু আমাদের রুট লেভেলে অনেক সময় রাতে বলেন যখন একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন হয়, জি, একজন সাধারণ মানুষ জি। তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়াটা তাদের জন্য অত্যন্ত কঠিন হ্যাঁ, হয়ে যায়। হ্যাঁ। এই জন্য আমার ধারণা যে আমাদের এই পেশার যে প্রতুল্যতা আছে, আমাদের বর্তমান যে রাষ্ট্রীয় ক্ষমতায় যে দল রয়েছেন, আমাদের দল রয়েছেন, আমি তাদের কাছেও আমার আহ্বান থাকবে যে চিকিৎসক নিয়োগ দেওয়া, অথবা কিভাবে একসময় তো বাংলাদেশে মেডিকেল কলেজ মাত্র 13টি ছিল, জি, সেটিতে এখন 36টি মেডিকেল কলেজ এসেছে জি, জি। এবং অনেকগুলো প্রাইভেট মেডিকেল কলেজ আছে। হ্যাঁ। একসময় কিন্তু সেটা একদমই ছিল না, না। না এখন তো অনেক উন্নতি হয়েছে। মানুষের চিকিৎসা পেশার প্রতি ঝোঁক রয়েছে। আর চিকিৎসকদের কাছে আমার আন্তরিক আহ্বান থাকবে, আমরা একদম রুট লেভেলে কাজ করতে চাই এবং জি, চিকিৎসার জন্য তাদের রুট লেভেলে কাজ করার মানসিকতা তৈরি হয়। এই জন্য আমি চিকিৎসকদের প্রতি আমার একটা আহ্বান থাকবে। জি। আপনার আসলে ডাক্তারি পেশার পাশাপাশি আপনার আরো একটি পরিচয় আছে। আপনি পাবনা জেলা বিএনপির সদস্য। আ এখন আমার প্রশ্নটা হচ্ছে যে চিকিৎসক থেকে রাজনীতিতে আসার আ পরিকল্পনা বা ইচ্ছাটা কেন বা কোথা থেকে আসলো? আমি তো আগেই বলেছি, ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল যে মানুষের কল্যাণে কাজ করা। একদম যখন ডান পিঠে দুরন্ত শৈশব পার করেছি, তখন থেকেই আমি আমার এলাকার একদম তরুণ সমাজ, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করতাম। সেটা খেলাধুলার জন্য হোক, সেটা সামাজিক কাজের জন্য হোক, আর সেটা ধর্মীয় কাজের জন্যই হোক। তো যেহেতু মানুষের কল্যাণে কাজ করব, আমি যখন চিকিৎসা পেশায় এসেছি, আমার যেটা মনে হয়েছে একজন রাজনীতিবিদ হিসাবে মানুষের কল্যাণে কাজ করবার জন্য এই পেশাটাই আমার কাছে মনে হয়েছে। একজন রাজনীতিবিদ চাইলে মানব কল্যাণে যেভাবে কাজ করতে পারেন, একজন চিকিৎসক হিসেবে সেটা সম্ভব নয়। আমি এই জন্যই আমার মনে হয়েছে যে আমি রাজনীতির মাধ্যমে আমি মানুষের কল্যাণে এবং একটি সামাজিক পরিবর্তন ঘটাতে চাই। আচ্ছা, আচ্ছা। দেখুন রাজনীতি তো আসলে শুধু একটি যাত্রা নয়। আপনার রাজনীতির আ পুরা প্রভাবটাই আরকি আপনার পরিবারের মধ্যে পড়ে। তো এক্ষেত্রে দেখা যায় কি যে পরিবার বিভিন্ন প্রতিকূলতার শিকার হয়। আ দ্বিতীয়ত আপনি যখন রাজনীতিতে সংযুক্ত হলেন বা ধীরে, ধীরে অগ্রগতি হলো রাজনীতিতে, এক্ষেত্রে আপনার পরিবারের সমর্থন, আপনার জীবনসঙ্গী, আপনার বাবা-মা বা আপনার সন্তান তাদের সমর্থনটা আসলে কতদূর ছিল এবং তারা কি, কি প্রতিকূলতা আ পার করেছে এই দীর্ঘ জার্নিতে? এটা একটা খুবই ভালো প্রশ্ন করেছেন। আমি বলতে গেলে আমার পরিবার রাজনৈতিক পরিবার বলা চলে। জি, জি। আমার বাবা অত্যন্ত রাজনৈতিক সচেতন ব্যক্তি ছিলেন এবং আমার বড় ভাই উনি রাজনৈতিক ব্যক্তিত্ব। তো সেক্ষেত্রে আমার পারিবারিকভাবে কোনো রাজনৈতিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়নি। আমার মা যখন জীবিত ছিলেন, যখন আমি দীর্ঘ ফ্যাসিবাদ সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলাম, আমি যে কোনো মিছিল, মিটিং, যে কোনো রাজনৈতিক প্রোগ্রাম আমি আমার মায়ের সাথে আলোচনা করেই আমি রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করতাম। জি, জি। তার যথেষ্ট সমর্থন ছিল এবং সে আমার জন্য দোয়া করতেন যেন আমি খুব নিরাপদে যেন আমার বাসায় ফিরতে পারি। আচ্ছা, আচ্ছা। অতএব পারিবারিকভাবে কোনো রাজনৈতিক প্রতিকূলতার সম্মুখীন আমাকে কখনো হতে হয়নি। আচ্ছা। তো আ আমাদের একটা খুব আ জনপ্রিয় একটা প্রশ্ন যেটা হচ্ছে যে মানুষ নির্বাচন করে ২ টা বিষয়ের উপর বেস করে। প্রথমত হয় সে পদ চায়, দ্বিতীয়ত সে জনগণের আ ইচ্ছাতে বা জনগণের উপকারে বা কল্যাণে সে কাজ করতে চায়। কিছু মানুষ আছে দেখবেন যে তারা হয়তোবা পদ না পেলে তারা এই যে মানুষের উপকার করার যে মন মানসিকতা এটা পিছিয়ে পড়ে। তো এখন আমি জানি যে আপনি একজন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী পাবনার। সামনে মেয়র নির্বাচন আমাদের পাবনার। এখন যদি ফলাফল আপনার আশানুরূপ না হয় বা আপনার পক্ষে না থাকে, তাহলে কি আমরা ডাক্তার নোমানকে মানুষের কল্যাণে এখন যেমন আছে এরকমই থাকবে? নাকি আ মন মানসিকতা একটু পিছিয়ে যেতে পারে বলে মনে হয়? না, পেছানোর কোনো সুযোগ নেই। মেয়র তো নির্বাচন এখন সামনে হয়তোবা হবে। তা আমরা তো দীর্ঘ সময় ধরে আমাদের যাত্রা। ১৯৯৪ সাল, তখন আমার বয়স ছিল মাত্র ৯ বছর। তখন আচ্ছা, থেকে আমাদের সামাজিক এবং রাজনৈতিক যাত্রা। এখানে মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করতে চাই। এখানে মেয়র পদপ্রার্থী আমাকে হতেই হবে বা নির্বাচিত হতেই হবে, এটা কিন্তু কোনো বিষয় না। জীবনের একদম শেষ পর্যন্ত মানুষের কল্যাণে নিবেদিতভাবে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে নিবেদিতভাবে কাজ করতে চাই। জি বুঝতে পারছি। মানুষ কেন আপনাকে আসলে ভোট দিবে? মানে আপনার মধ্যে কি এমন আছে বা আপনার কি দেখে বা কি কারণে আপনাকে মানুষ ভোট দিবে?
এটা তো পরিবর্তিত বাংলাদেশ। জি একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ। এখানে সাধারণ মানুষ মেধাভিত্তিক রাজনীতি চর্চা করতে চায়, তরুণ সমাজ তরুণ নেতৃত্ব চায়, যাদের মধ্যে কোনো আধিপত্যবাদ থাকবে না, যারা সমাজের সকল ন্যায়ভিত্তিক কাজে নিজেদেরকে সম্পৃক্ত করবে, জি। সামাজিক সকল কাজে সামনে থেকে নেতৃত্ব দেবে। আচ্ছা। তা মানুষ তো এমন নেতৃত্ব চায়। হ্যাঁ তো আমরা তো যারা এখন পাবনাতে সাধারণ মানুষকে নিয়ে কাজ করছেন, তারা আমাদের প্রত্যাশা যে তাদের থেকে আমরা এখনও তরুণ। আর পরিবর্তিত বাংলাদেশে আপনি যদি পাবনার প্রেক্ষাপট বিবেচনা করেন, মেধাভিত্তিক রাজনৈতিক চর্চার জায়গাটা খুবই স্বল্প, অল্প হ্যাঁ এবং সবাই কম বেশি আধিপত্যবাদ এর পক্ষে কাজ করতে চায়। জি জি তো আমরা যারা তরুণ সমাজ আছি, যারা মেধাভিত্তিক রাজনৈতিক চর্চা করতে চাই, যারা পরিবর্তিত বাংলাদেশে তরুণ প্রজন্মের যে মানসিক স্পন্দন, মানুষের মন স্পন্দন আমরা বুঝে কাজ করবার চেষ্টা করছি। এবং আমি যখন খুব সাধারণ মানুষের কাছে যে কাজ করবার চেষ্টা করি, মানুষের আকাঙ্ক্ষা এটা আমরা বুঝতে পারি, তারা ব্যক্তিগতভাবে চায় আমাদের মতো যারা তরুণ আছে, যারা তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে পারবে, মানুষ তাদেরকেই চায়। এটা আমি সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সাথে মিশিয়ে বুঝতে পেরেছি। যাক এটা খুব আর ভালো। আমার দৃঢ় বিশ্বাস, যদি দল আমাকে মনোনীত করে, তাহলে সাধারণ মানুষ, পাবনার সাধারণ মানুষ, পাবনার তরুণ প্রজন্ম জি আমার পাশে থেকে কাজ করবে, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা এটা খুব ভালো একটা উত্তর দিয়েছেন। মত প্রকাশের স্বাধীনতা বা আপনার সাথে যদি কেউ দ্বিমত পোষণ করে, এক কথায় সমালোচনাকে আপনি কিভাবে দেখেন? আমি সবসময় গঠনমূলক সমালোচনাকে আমি পজিটিভ হিসেবে দেখি। কারণ আপনি যখন আমার সমালোচনা করবেন, আমি ভেবেই নেব আপনি আমার শুভাকাঙ্ক্ষী, আমি সেখান থেকে আমি শিক্ষা নিব, সেই শিক্ষা নিয়ে, কারণ মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে নয়। জি আমার যারা কর্মী সমর্থক আছেন, কেউই তো ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের ভুল, যারা আমাদের গঠনমূলক সমালোচনা করবে, সেখান থেকে আমরা সেই ভুল থেকে আমরা শিক্ষা নিব এবং আমরা সঠিক পথে চলবার চেষ্টা করি। অতএব যারা সমালোচনা করেন তাদের জন্য আমি সবসময় শুভকামনা জানাই এবং তাদেরকে আমি আমার বড় শুভাকাঙ্ক্ষী হিসেবে বিবেচনা করি। আমি যদি আপনাকে একটা একটু ইউনিক প্রশ্ন করি, আসলে আপনার দুর্বলতাটা আসলে কি, তাহলে আপনি কি বলবেন? দেখুন, আমার দুর্বলতা যদি আপনি বলতে চান, আমি ক্ষমা করে দিতে পছন্দ করি। এটি আমার দুর্বলতা হিসেবেই আমি মাঝে মধ্যে মনে করি, বা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তারা সেটাই আমাকে বলতে চায় যে আমি ক্ষমা করতে পছন্দ করি। আচ্ছা 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 আরেকটা ব্যাপার যে ধরুন নির্বাচনের আগে, মানে বেশিরভাগ ক্ষেত্রে নির্বাচনের আগে আপনি আমাদের দেশের প্রেক্ষাপটে দেখবেন যে নির্বাচনের আগে বিভিন্ন প্রার্থী তাদের একটা তালিকা ধরায় দেয় যে এই উন্নয়ন সেই উন্নয়ন, বিভিন্ন উন্নয়নের তালিকা ধরায় দেয়। কিন্তু দেখা যায় কি যে নির্বাচনের পরে আসলে তাদের সেভাবে আসলে খুঁজে পাওয়া যায় না, বা সেই তালিকার যে বাস্তবায়নটা, যা প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম সেটা আসলে পাওয়া যায় না। তো এক্ষেত্রে আমরা আপনার বাস্তব আমরা আপনার পরিকল্পনা বাস্তবায়নের আপডেট বা আমি বুঝবো কিভাবে যে আপনি আপনার নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতিগুলা পালন করছেন বা করে যাচ্ছেন? দেখুন, আমাদের এই রাষ্ট্রে কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। একটা রাষ্ট্রের কাঠামোর একটা সীমাবদ্ধতা আছে। আমি এমন কোনো প্রতিশ্রুতি দিব না বা দিতে চাই না যেটি আমি পূরণে সক্ষম নয়। তো যেটা বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে সম্ভব, আমি ততটুকুই করতে চাই। আমি নির্দিষ্ট কোনো পরিকল্পনা করতে চাই, যারা পরিকল্পনাবিদ। আচ্ছা আমি একজন চিকিৎসক, আমি একজন রাজনীতিবিদ। জি জি তো যদি আমি নিজেই পরিকল্পনা করে ফেলি, আমার পৌরকেন্দ্রিক যে উন্নয়নগুলো, সেগুলো কিন্তু ব্যর্থতা হতে পারে। অতএব যারা এই লাইনে অভিজ্ঞ আছে, যারা এই ধরনের পরিকল্পনা একটা কাঠামোকে পরিবর্তন করে, আপনি যদি পাবনার কিছু গোছানো শহর দেখতে চান, যেমন আপনি রাজশাহী সিটি কর্পোরেশনের কথা বলতে পারেন, তো এটা কিন্তু একটা পরিকল্পিত নগরী। হ্যাঁ তা পরিকল্পনা করতে চাই, যারা এই লাইনের অভিজ্ঞ তাদেরকে দিয়ে পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করতে চাই। মানে আপনি চান যে হচ্ছে তাদেরকে দিয়ে পরিকল্পনা নিয়ে এরপর মানুষকে প্রেজেন্ট করা যে আমি পাবনাকে নিয়ে এই প্রতিশ্রুতি করতে চাই। কারণ হচ্ছে আমি একজন চিকিৎসক, আমি একজন রাজনীতিবিদ। তো আমার তো কাজ পরিকল্পনা করা নয়। যারা এই লাইনে অভিজ্ঞ তারা পরিকল্পনা করবে। আমরা একটা পরিকল্পিত নগরী করে তুলতে চাই সবাইকে নিয়ে। আচ্ছা তাহলে আমরা ধরেই নিলাম যে আপনি প্রতিশ্রুতি দিবেন সেগুলোই যেগুলো আপনি করতে পারবেন। আর হচ্ছে আরেকটা ব্যাপার যে আপনি মনে করলেন যে এই কাজটা করতে আপনি ব্যর্থ হলেন,
এখন আপনাকে আপনি যদি কোনো কাজ করতে ব্যর্থ হন, কারণ মানুষ ব্যর্থ হতেই পারে, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে না, তো আপনি জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করবেন? দেখুন, ব্যর্থতা কিন্তু সফলতার চাবিকাঠি। জি। একজন মানুষ হিসেবে একজন মানুষ কিন্তু 100% সফল নয়। জি, যেহেতু জি। আমি জনগণকে নিয়ে সাথে কাজ করব, আমি জনগণের কাছে আমি যদি কোনো কাজ করতে ব্যর্থ হই, হ্যাঁ, হ্যাঁ। আমি জনগণের কাছেই তার দায়ভার দিব। তারা যদি আমাকে যে ধরনের দোষারোপ করতে চায়, আমি সেটা মাথা পেতে নিতে রাজি আছি। তবে আমি জনগণের জন্য কাজ করব। ব্যর্থতা সফলতা দায়ভার আমার সাথে জনগণও নেবে বলে আমি বিশ্বাস করি। তারা কি আপনাকে কঠিন থেকে কঠিনতর প্রশ্ন করতে পারবে, নাকি তারা নিশ্চয়ই সাই ফিল জনগণের করবে? জনগণের দ্বার আমার কাছে সবসময় খোলা থাকবে। সব ধরনের প্রশ্ন এবং উত্তর আমার কাছে থাকবে, আমি আশা করছি। পাবনার অনেক মানুষেরই আপনি দেখবেন এই অভিজ্ঞতাটা আছে যে তারা পৌরসভাতে যায়, তারা পৌরসভাতে যাওয়ার পরে তার বিভিন্ন কাজ নিয়ে যেতে পারে, নাগরিক সমস্যা যে কোনো ইস্যু নিয়ে যেতে পারে, কিন্তু সেখানে যাওয়ার পরে দেখবেন যে পৌরসভার এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে তাকে ঘোরানো হচ্ছে, এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে। তো তারা নিজেরাও জানে না যে তাদের কাজের অগ্রগতিটা আসলে কোথায়। তো আপনি যদি মেয়র নির্বাচিত হন, তাহলে আমি যদি পৌরসভায় কোনো আমার নাগরিক সুবিধা নেওয়ার জন্য যাই বা আমার কাজের কোনো কোনো সমস্যা নিয়ে যাই, আমি কি কোনোভাবে জানতে পারবো আমার কাজের অগ্রগতিটা আসলে কত দূর? নিশ্চয়ই এটা তো আমাদের সিস্টেম আপগ্রেডের ব্যর্থতা। আমরা একটা পুরাতন সিস্টেমের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলেছি, যেখানে যারা পৌর কর দিবে আমাদের সাধারণ নাগরিক, তা তো অবশ্যই সেবা পাওয়া। এটা তো যারা পৌরসভায় যারা দায়িত্ব থাকবে, এটা তো তাদের অন্যতম, তাদের দায়িত্বই আপনি নাগরিককে কিভাবে সেবা দেওয়া। আপনি কিভাবে নিশ্চিত করবেন যে আমার ফাইলটা আসলেই ধুলো চাপা পড়ে নিচে পড়ে আছে, নাকি আসলে আমার কাজটা এগোচ্ছে? আপনি কিভাবে এটা নিশ্চিত অবশ্যই আমি করবেন? কিন্তু আমি আগেই এটা ইনশিওর করেছি, জনগণের সাথে আমাদের সম্মুখ যোগাযোগ এটা নিয়মিত থাকবে। এবং পাবনার মানুষ যদি আমাকে ভোট দিয়ে পাবনা পৌরসভার মেয়র নির্বাচিত করে, অবশ্যই আমি সেখানে নিয়মিত অফিস করব এবং সাধারণ মানুষের সাথে নিয়মিতভাবে আমি যোগাযোগ রাখব। এবং আমার অফিসের সাধারণ মানুষ সবসময় তাদের দ্বার খোলা থাকবে, যে কোনো সমস্যা নিয়ে সরাসরি আমার সাথে তারা কথা বলতে পারবে। আচ্ছা, দেখুন, নির্বাচনের আগে যে আমি আপনাকে একটু আগেও একই প্রশ্নটা কিছুটা রিলেটেড করেছিলাম যে নির্বাচনের আগে তো অনেককেই পাওয়া যায়, কিন্তু নির্বাচনের পর এটা কিন্তু আসলে খুব, আমি আগেও ইতিমধ্যেই বলেছি, এটা কিন্তু খুব কমন একটা আমাদের প্র্যাকটিস আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। তো দেখা যাচ্ছে যে নির্বাচনের পর আমি একজন সাধারণ করদাতা, হতে পারে যে একজন রাজনীতিকবিদ, বড় রাজনীতিকবিদ, হয়তোবা কোনো বড় চিকিৎসক, অথবা আমার মতো সাধারণ কোনো একজন শুধু করদাতা। আমরা সবাই যদি কখনো আপনার প্রয়োজন মনে হয় যে আমার মেয়রের সঙ্গে দেখা করা প্রয়োজন, আমি জাস্ট কল্পনা করুন, আমরা তিনজন কি একইভাবে একই সুবিধা পাবো আপনার সাথে যোগাযোগ করার, নাকি এখানে যেহেতু আমি একজন সাধারণ করদাতা, সে হয়তোবা কোনো বড় রাজনীতিবিদ, সে প্রায়োরিটি লিস্টে আগে থাকবে, আমি ব্যালেন্স করবেন কিভাবে আমাদের সকলের এটা মর্যাদা? এটা পাবনাবাসী আমাদের কাছে সবাই সমান। এখানে নির্দিষ্টভাবে কোনো রাজনীতিবিদ, অন্য কোনো পেশার কেউ, অথবা সাধারণ একজন করদাতা, এটা আমি কখনো আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। সবাই আমার কাছে সমান প্রাধান্য পাবে। আর যেহেতু এই পাবনার আলো মাটিতে বাতাসে তো আমরা বেড়ে উঠেছি, জি, জি। এবং পাবনাবাসীর কল্যাণে তো কাজ করতে চাই। জি। অতএব পাবনার যারা আমাদের পৌরসভার মধ্যে যারা আছে, সে যে পেশায় থাকুক না কেন, যত সাধারণ পেশায় থাকুক না কেন, সবার আমাদের কাছে বা আমার কাছে সবাইকে সমান চোখেই দেখবো, এটাই বিশ্বাস বলতে করি। পারি যে হচ্ছে বড় চিকিৎসক বা রাজনীতিবিদ আপনার সঙ্গে যেভাবে তার সমস্যা শেয়ার করতে পারবে, সাধারণভাবে একটা রিক্সা চালক বা সাধারণ আমার মতো একজন করদাতা, আমরা একইভাবে আপনার কাছ থেকে সেই সুযোগ সুবিধা পাবো। একদম একদম সেম। এটা অবশ্যই আমি ইনশিওর করতে চাই, একদম পাবনা পৌরসভায় যতজন বাসিন্দা আছে সবাইকে সমান সুযোগ এবং সুবিধা দেওয়ারই চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কি আপনার সাথে সরাসরি যোগাযোগ করার, আপনি কি কোনো মাধ্যম বা নিয়মিত না হলেও আমাদের আপনার সাথে সরাসরি কন্টাক্ট রাখার বা যোগাযোগ রাখার কি কোনো মাধ্যম আপনি তৈরি করবেন কি? অবশ্যই যারা
সাধারণ মানুষ আছেন, পাবনাবাসী আছেন, তাদের সাথে কিন্তু আমাদের এখনও নিয়মিত যোগাযোগ আছে এবং নির্বাচন পরবর্তীতে সেই যোগাযোগ অবশ্যই একই রকম থাকবে। আমরা পূর্ববর্তী মেয়রদের সঙ্গে যখন যোগাযোগ করতে চাইতাম, বিভিন্ন প্রসেসিংয়ের মধ্যে যেতে হতো। আজকে মেয়র সাহেব নাই, আজকে মেয়র সাহেব ব্যস্ত, বা যাবতীয় ইয়া। সো আমরা আপনি যদি মেয়র নির্বাচন হন, তাহলে কি আমরাও কি কোনো কেউই আসলে সরাসরি বলবে না যে আমি আপনার সাথে দেখা করতে চাই না? তারা অ্যাভয়েড বা ইগনোর করে এভাবে যে মেয়র সাহেব নাই, মেয়র সাহেব ব্যস্ত, মেয়র সাহেব আজকে আসবেন না। তো আমরাও কি এরকম অবহেলার শিকার পাবো, নাকি আসলে আমরাও না, এরকম অবহেলার কোনো শিকার নেই। একটি কথা মাথায় রাখতে হবে যে একজন মেয়র নির্বাচিত হয়, তার কিন্তু কিছু অফিসিয়াল কাজ ঢাকাতে থাকতে পারে, জি। আদার্স পারিবারিক কাজ থাকতে পারে। অবশ্যই। একজন ব্যক্তিগত মেয়র কাজ নির্বাচিত থাকবে। হলেও তো সে একজন পরিবারের সদস্য, অবশ্যই, এবং অবশ্যই। তার অফিসিয়াল কাজ থাকতে পারে। হ্যাঁ, এটা এর বাইরে সাধারণ যারা আছে তারা আমাদের সাথে যেন খুব সহজে নিয়মিত যোগাযোগ করতে পারে, সেই ব্যবস্থা অবশ্যই থাকবে। আপনি তাহলে মত বিনিময় সভা বা এরকম কোনো কিছু আপনার মাথায় কি আছে কিনা, বা আপনি এটা চান কি যখন এরকম কিছু? পৌরসভা যারা মেয়র আছেন তারা প্রত্যেক দিন তো অফিস করতে হয়, এটা অফিস করতে হয়, এবং এটা মাসিক মত বিনিময় সবার ব্যবস্থা তো অবশ্যই থাকবে ইনশাল্লাহ, আশা করছি। আচ্ছা, দেখুন, আমাদের পাবনার প্রেক্ষাপটে আমাদের বিনোদনের কোনো সেক্টর নাই। যে আমাদের দেখবেন যে বিভিন্ন শিশু, তাদের খেলার আসলে কোনো মাধ্যম নাই। ফুটবল বা ক্রিকেট খেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা বা স্থান দরকার। তো আমাদের সেই সুযোগ সুবিধাটা আমাদের পাবনা পৌরসভার ভেতরে বলতে পারেন যে খুবই কম। তো এক্ষেত্রে আপনার কি কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে কি না, যাতে শিশুরা তাদের খেলাধুলা বা তার দৈনন্দিন জীবনটা স্বাভাবিকভাবে পালন করতে পারে? একটা শিশুর মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খেলাধুলা। জি। তো আমরা এখানে পাবনাবাসী আমরা সবসময় পিছিয়ে আছি। জি। পাবনা পৌরসভার মধ্যে শিশুদের খেলাধুলা করবার জন্য কোনো নির্দিষ্ট কোনো স্থান নাই। তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি আমি পাবনা পৌরসভার মেয়র নির্বাচিত হতে পারি, অবশ্যই শিশুদের খেলাধুলার জন্য আমরা অবশ্যই শিশু পার্ক সহ শিশুদের খেলাধুলার জন্য আমরা অবশ্যই নির্দিষ্ট, শুধু একটি জায়গা নয়, অন্তত 2-3টি জায়গায় আমরা শিশুদের নির্দিষ্ট খেলাধুলার জন্য আমরা ব্যবস্থা করব নিশ্চয়। আচ্ছা, দেখুন যে একটা ব্যাপার কি, যে উন্নয়নের যে ব্যাপারটা, বিভিন্ন জায়গায় আপনি যখন উন্নয়নের উদ্যোগ নেবেন, দেখবেন যে পরিবেশের বিভিন্ন রকম ক্ষতি হচ্ছে। যেমন আপনি কোনো মাঠ পর্যায়ে প্রজেক্ট বা কোনো কিছু উন্নয়নের পরিকল্পনা করলেন, তো দেখা যাচ্ছে সেখানে হয়তো বা গাছপালা বা যাবতীয় পুকুর বা নদী কিছু একটা হয়তো বা ভরাট করতে হচ্ছে বা কাটা হচ্ছে, অথবা কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবেশের। তো এই উন্নয়ন এবং পরিবেশের যে ক্ষতি, এই দুটার মধ্যে ভারসাম্য কিভাবে বজায় রাখবেন যদি কখনো এই পরিস্থিতিতে পড়েন? দেখেন, আপনি যখন কাঠামোগত কিছু পরিবর্তন করতে হয়, তখন তো কিছু পরিবেশের ক্ষতি না চাইলেও হয়ে যায়। তো যারা আমরা ইতিমধ্যে কিন্তু জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা পাবনাতে কাজ শুরু করেছি। জি, জি। তো আমি আমরা দেখেছি। হ্যাঁ, আমরা জলবায়ু পরিবর্তনে কাজ করেছি, পরিবেশ নিয়ে কাজ করবার চেষ্টা করছি। পরিবেশ বা জলবায়ু নিয়ে কাজ করার মতো সামাজিক সংগঠন কিন্তু খুবই কম। হ্যাঁ। আমরা ইতিমধ্যে কাজ করবার চেষ্টা করেছি। পরিবেশের ক্ষতি হয়, এটা জি। তো পরিবেশের ক্ষতি কিন্তু দীর্ঘমেয়াদী একটা ক্ষতির সম্মুখীন আমাদের পরিবেশ হচ্ছে। তো আমরা অবশ্যই এমন কোনো কাজ করব না যেটাতে পরিবেশের দীর্ঘমেয়াদী ক্ষতি হয়। তো আমরা সামাজিক পরিবর্তনের মাধ্যমে জি। আমরা পরিবেশের যে ম্যাটারগুলো রয়েছে, বিশেষ করে বৃক্ষরোপণ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং বৃক্ষরোপণের মাধ্যমে আমরা একটি সবুজ শহর পাবনা, জি, জি। আমাদের একটি সংগঠন আছে মশাল, জানেন। জি, জি। আমরা গত বছর আমরা কাজ করেছিলাম মশালকে নিয়ে, মশালের ভাবনা সবুজ শহর পাবনা। আচ্ছা। তবে এটা যে মেয়র নির্বাচিত হলেই পরিবেশ নিয়ে কাজ করতে হবে, বিষয়টা কিন্তু তা না। এটা আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে দীর্ঘ সময় ধরে আচ্ছা। পাবনার পরিবর্তনে কাজ করছি। হ্যাঁ, হ্যাঁ। তো অবশ্যই আমরা চাইবো না পরিবেশের দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি করে কোনো অবকাঠামোগত উন্নয়নের কাজ করবার জন্য। অবশ্যই এটা আমরা পাবনা চাইবো। আসলে পরিবেশ বান্ধব, সবুজ, স্বাস্থ্যকর শহর হিসাবে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। তো আপনার কি এই ব্যাপারে কোনো দীর্ঘমেয়াদী কোনো ভিশন আছে কিনা, বা কোনো উদ্যোগ আগে থেকে মনে কল্পনা করে রাখছেন কিনা? আমি বললাম যে এখন আমরা কাজ করছি, আমরা মশাল থেকে, মশাল একটি আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা বেশ গত কয়েক বছর ধরে আমরা মশাল নিয়ে কাজ করছি। আমি 2011-তে জালাল মেমোরিয়াল অর্গানাইজেশনে আমরা কাজ করছিলাম, যেটা সমাজসেবার লাইসেন্সভুক্ত। আমরা মশালের মাধ্যমে মশালের ভাবনা সবুজ শহর পাবনা, আমরা শহরকে সবুজে আমরা ছেড়ে দিতে চাই। আর একটি পরিচ্ছন্ন নগরী তো এটা সকলের চাহিদা।
তো জি, জি। সকলকে সাথে নিয়ে আমরা একটি পরিচ্ছন্ন নগরী করবো ইনশাল্লাহ। আচ্ছা, পাবনা শহরের সৌন্দর্য বর্ধনে আপনার কোনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? দেখুন আমি বাইরের যে খুব বেশি দেশে গেছি তা না, যে কয়েকটি 8-10টি রাষ্ট্রে গেছি। যখন যে শহরটা আমি পরিচ্ছন্ন দেখেছি, আমি নিজে তখন চিন্তা করেছি আমার শহরটা যদি এমন হতো। জি, জি। যখন আমি থাইল্যান্ডে ব্যাংকক গেছি, আপনি আমি ওদের থেকে ভেবেছি কল্পনা করে আসছেন। আমি ভেবেছি যে আমার শহরটা যদি এমন হতো। আমি যখন সিঙ্গাপুর গেছি, মালয়েশিয়া গেছি, আমি যখন চায়না গেছি, আমি যখন যেখানে পরিচ্ছন্ন নগরী আমি দেখেছি, তখন ভেবেছি আমার শহরটা এমন হওয়া দরকার। তাহলে আপনার যে পরিকল্পনা, এই যে বাইরের দেশগুলাতে ভ্রমণ করে এসে আপনার যে মন মানসিকতা, তো এটা পূরণ করতে আপনি কি কি উদ্যোগ গ্রহণ করবেন? বা আপনি যদি মেয়র নির্বাচিত হন তাহলে আপনার পরিকল্পনা কি আছে? মানে কি কি উদ্যোগ আপনি নিতে চান যাতে আপনার স্বপ্নের, আপনি যেটা আর কি মনে কল্পনা করেন স্বপ্নের শহর, তো এটা কিভাবে বাস্তবায়ন করবেন? এটার জন্য কি কি উদ্যোগ আপনি নিতে দেখুন চান? আমি কিন্তু এটা আগেই কিছুটা ক্লিয়ার করেছি যে যারা নগর পরিকল্পনা করেন, পরিকল্পনাটা তাদেরকে দিয়ে করতে হবে। আর আমরা পাবনাবাসীর সাথে নিয়ে আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমরা একটি আলোকিত শহর করব, আমরা একটি মাদক মুক্ত শহর করব, আমরা একটি পরিচ্ছন্ন শহর করব ইনশাল্লাহ। জি, যে আপনি যেহেতু মাদকের কথা বললেন, আমি একটু মাদক নিয়ে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে দেখুন, মাদক শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, এটা তার পুরো পরিবারকেই ধ্বংস করে দেয়। ইভেন মাদকের জন্য মানুষ এমন খারাপ খারাপ পথে চলে যাচ্ছে, মাদকের জন্য তারা হচ্ছে তার কর্মজীবন থেকে বের হয়ে আসছে, পরিবারের সঙ্গে তার দ্বিমত পোষণ হচ্ছে। তো মাদক বিরোধী কি কোনো কর্মকাণ্ড নিয়ে আপনার কোনো উদ্যোগ আছে কিনা? পাবনায় মাদক কিভাবে কমানো যায় বা মাদক ব্যবসাকে কিভাবে কমানো যায়? মাদক বিরোধী কর্মকাণ্ড আমি খুব ছোটোবেলা থেকে করে থাকি। আমি মশালের মাধ্যমেই আমি দীর্ঘদিন ধরে মাদক বিরোধী আন্দোলনে আমি কাজ করার চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যে মাদকের বিপক্ষে 365 দিন আমরা একটি কর্মসূচি রেডি করেছি। এটা নিয়ে আমরা অতি দ্রুত সময় আমরা মাঠে নামবো ইনশাল্লাহ। মাদক মুক্ত সমাজ গড়তে চাই। এই জন্য শুধু তো এই উদ্যোগটা একা নিলে কিন্তু এটা সম্ভব না। না। এটি যেমন প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন। জি, জি। মাদকে যারা সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী, আপনি জানেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্যক্তির একটা নমান অথবা একটা রাজনৈতিক সংগঠন মাদক নির্মূলে একা কাজ করতে পারবে না। জি। প্রশাসন এবং সমগ্র এটা কিন্তু মাদক যদি আপনি নির্মূল করতে চান, কিন্তু ধর্মীয় অনুশাসনের প্রয়োজন আছে। আজকে আমাদের অবশ্যই। সমাজের যে ব্যবস্থা, এই ব্যবস্থার সবচেয়ে বড় বাধা হচ্ছে মাদক। জি, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আমাদের ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় প্র্যাকটিসটা আমাদের মধ্যে কম জন্য আমরা, বা আমরা বলতে কিছু এই ক্যাটাগরির মানুষরা, তাদের ধর্মীয় অনুশাসন কম বা ধর্মীয় এর জন্য তারা এই পথে চলে গিয়েছে, আপনি কি এটা বলতে চাচ্ছেন? মাদক যারা নিচ্ছে এবং হ্যাঁ, হ্যাঁ। মাদক যারা বিক্রি করছে, হ্যাঁ, শুধু কিন্তু একটি পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ রাখবার সুযোগ নেই। না, না। একটা বড় মাধ্যম হচ্ছে ধর্মীয় অনুশাসন আমাদের মধ্যে কমে গেছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের মাধ্যমে ধর্মীয় অনুশাসন কমে গেছে। প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত দুর্বল। মাদকের বড় একটি সিন্ডিকেট আছে, যে সিন্ডিকেট অনেক সময় অনেক রাজনৈতিক দলের সহযোগিতায় তারা সিন্ডিকেট পরিচালনা করে থাকে। হ্যাঁ। তো আমরা যেমন ধর্মীয় অনুশাসন আমরা মানতে চাই, আমরা যারা শুক্রবার করে জুম্মা নামাজে খুতবা হয়, খুতবাতে যদি ইমাম সাহেব মাদকের বিপক্ষে প্রত্যেক খুতবাতে 5 মিনিট করে বয়ান করে, তাহলে কিন্তু সমাজ সচেতন হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। আচ্ছা। আমরা কাজ করব। হ্যাঁ, হ্যাঁ। প্রশাসনের একটি বড় ভূমিকা রয়েছে। প্রশাসন যদি মনে করে যে আমি কাউকে মাদক বিক্রি করতে দিব না এবং মাদক খাইতে দিব না, এটা প্রশাসন কিন্তু খুব সহজেই পারে। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। আমরা পাবনাবাসীকে নিয়ে আমরা অবশ্যই প্রশাসনকে সহযোগিতা করতে চাই। মাদক মুক্ত আমরা পাবনা করবার লক্ষ্যে আমরা কাজ করব। এটি আমার নির্বাচনের প্রধান এজেন্ডা। আচ্ছা, আমি এখানে দুইটা বিষয় উল্লেখ করি আপনার উত্তরের উপর বেস করে। প্রথমত, আপনি উল্লেখ করেছেন যে যারা মাদক বিক্রি করছে তারা যথেষ্ট ক্ষমতাবান হয়, এবং এটা সত্যি। আর দ্বিতীয়ত, আমরা দেখি যে আসলে কেউ যখন মাদক গ্রহণ করে, আমরা বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন জায়গায় দেখি যারা মাদক গ্রহণ করে আমরা তাদের ধরছি, তাদের মারছি বা তাদের শাস্তির আওতায় আনছি, কিন্তু যে মাদক বিক্রি করছে তার এগেনস্টে আসলে কিছুই করতে পারতেছি না। তো এই যে দুইটা পয়েন্ট, যে কারণ সে প্রথমত সে হচ্ছে হয়তো বা কোনো ছত্রছায়ায় এই কাজ করছে, বড় কোনো ছত্রছায়া, অথবা সে হচ্ছে তার নিজের প্রভাব বা ক্ষমতার বলে এই কাজ করছে। তো আপনার কি মনে হয়, আপনি কি তাদের দমন করতে পারবেন কি না? আর তাদের এগেনস্টে আপনার সতর্কবার্তা কি হবে যদি আপনি মেয়র নির্বাচিত হন? দেখুন,
একজন যে মাদক যারা বিক্রি করছে তারা একদমই যে প্রশাসনিক আইনের আওতায় আসছে না, এমনটা কিন্তু নয়। প্রতিদিনই তাদের নিয়ে যাওয়া খুব প্রতিদিনই কিছু কঠিন হয়ে মানুষ, যাচ্ছে। প্রতিদিনই কিন্তু মাদক বিক্রেতা কিন্তু গ্রেফতার হচ্ছে, কিন্তু আইনের কিছু ফাঁক ফোকর থাকে। জি জি যে অনেকেই আমরা দেখতে পাই যে অনেকগুলো মাদক নিয়ে গ্রেফতার হয়েছে, গ্রেফতার হচ্ছে, আর কিন্তু 2 দিন পর 1 আবার মাস, বের 2 হয়ে- মাস পর হ্যাঁ, বের হয়ে যাচ্ছে। বের হয়ে আসছে। তো এখানে কিন্তু আইনের ফাঁক ফোকর আছে, হ্যাঁ, হ্যাঁ। এবং এই জন্য আমরা এটা সকলকে নিয়েই আমরা এ বিষয়ে কাজ করতে চাই। এই যে অত্যন্ত একটি শক্তিশালী বিষয়, এটি সমাজের জন্য সবচেয়ে বড় একটি বাধা, এটি সবচেয়ে বড় বিস্ফোরা। তো মাদক যারা খাচ্ছে যেমন সেটা বন্ধ করতে হবে, এবং মাদক যারা বিক্রি করছে সেটাকেও যথাযথ আইন ব্যবস্থা করতে হবে। এটা আমরা পাবনাবাসীকে সাথে নিয়ে অবশ্যই একটি বড় প্রতিবাদ গড়ে তুলব, বড় আন্দোলন গড়ে তুলব। এবং এটা দীর্ঘমেয়াদী প্রতিবাদ এবং দীর্ঘমেয়াদী আন্দোলন হবে, যেন মাদকের সাথে যারা সম্পৃক্ততা আছে তাদের প্রতি আমাদের আহ্বান, জি আসুন মাদক ছেড়ে আমরা সুস্থ পথে চলে আসি। তরুণ সমাজ যারা তারা তাদের কর্মক্ষেত্র খুঁজে পাচ্ছে না, তারা উদ্যোক্তা হতে চায়, তারা উদ্যোক্তা হওয়ার সঠিক গাইডলাইন পাচ্ছে না। যেমন তাদের হয়তো বা পুঁজি নেই, অথবা তাদের কোনো প্লেস নেই যে তারা সেখানে বসে তারা ছোট কিছু কর্মক্ষেত্র তৈরি করবে, হয়তো বা তাদের সেই সিস্টেমটা নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি সম্ভাব্য একজন মেয়র পদপ্রার্থী, আপনি যদি মেয়র হন, আপনি কি শুধুমাত্র ড্রেনেজ, পয় নিষ্কাশন, বজ্র ব্যবস্থাপনা, রাস্তা, আলোকসজ্জার মধ্যেই পৌরসভার এই কর্মকাণ্ড যেগুলো, এগুলো আসলে মূল কর্মকাণ্ড, এগুলোর মধ্যেই থাকবেন, নাকি এই যে যারা তরুণ উদ্যোক্তা আছে তাদেরকে নিয়েও কিছু পরিকল্পনা আছে আপনার? একটি সমাজ পরিবর্তনের জন্য তরুণদেরকে কিন্তু সম্পৃক্ত করতে হবে। আজকে বেকার, আজকে আমাদের তরুণ সমাজের, যুব সমাজের একটি বড় অংশ বেকার। জি জি এদের চাকরি নেই, ব্যবসা নেই। অবশ্যই যদি আপনার পাবনার পরিবর্তন চান, পাবনার দৃশ্যমান পরিবর্তন চান, তাহলে তরুণ সমাজকে এই পরিবর্তনে অংশ করতে হবে। জি জি তাদের বেকার দূরের জন্য যে ব্যবস্থাগুলো রাষ্ট্রীয়ভাবে আছে, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে সরকার আছে, এরাও বেকার নিয়ে কিভাবে বেকার দূরকরণ করা যায় এ বিষয়ে কিন্তু কাজ করছেন। আমরাও ব্যক্তিগত উদ্যোগে, সরকারি উদ্যোগে তো অবশ্যই, ব্যক্তিগত উদ্যোগে আমরা এখানে কিভাবে আমরা কর্মক্ষেত্র তৈরি করতে পারি, এবং উদ্যোক্তা যারা আছেন, যারা পাবনাতে এখন কিন্তু তরুণ বেশ কয়েকজন উদ্যোক্তা আছে, প্ল্যাটফর্ম আছে, তাদের মাধ্যমে আমরা সকল তরুণ সমাজকে আমরা ঐক্যবদ্ধ করে যেমন বেকার দূর করতে চাই, এবং তাদের শ্রমকে, তাদের মেধাকে আমরা কাজে লাগাতে চাই। আচ্ছা আচ্ছা, তার মানে বলতে পারি যে পৌরসভা শুধুমাত্র ড্রেনেজ, বয় নিষ্কাশন ব্যবস্থা, এগুলোর মধ্যে অবকাঠামোগত উন্নয়ন নাই, অথবা শুধুমাত্র ড্রেনেজ ব্যবস্থার পরিবর্তন না, শুধুমাত্র মাদক ব্যবস্থা, মাদক নির্মূল এমনটা নয়। জি জি সামগ্রিক পাবনা, সামগ্রিক আলোকিত পাবনা, আপনি এক কথায় বলতে পারেন যে আলোকিত পাবনা। জি জি এটা খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। আচ্ছা, আমার আরেকটা কাল্পনিক প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরুন, মনে করুন যে আজকে আপনার নির্বাচন হলো, রাত্রে ভোট গণনা শুরু হলো, সকালবেলা আপনি হয়তো মহান আল্লাহ তাআলা যদি মনে করেন আপনাকে নেতৃত্ব দেবেন, তো আপনি ধরুন মেয়র নির্বাচিত হলেন। আপনাকে জাস্ট এটা কাল্পনিক একটা আপনাকে সবাই অভিনন্দন জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউ বা ফুলের তোড়া দিয়ে বিভিন্নভাবে তারা আপনাকে অভিনন্দন জানাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে ওই একই দিনে পাবনার কোনো এক এলাকায় বা কোনো এক জায়গায় কোনো এক বৃদ্ধ হয়তো বা পানি সেচে অথবা পানির মধ্যে দিয়ে এই রাস্তা থেকে ওই রাস্তায় বা রাস্তা পারাপার হচ্ছে। তো তাদের যে এই মনোভাবটা, আর আপনি ওই দিন যে জানতে পারলেন যে আপনি নির্বাচিত হলেন, আপনি অভিনন্দন পাচ্ছেন না, আপনি যখন জানতে পারবেন যে কোনো এক ব্যক্তি এই এই প্রবলেম ফেস করতেছে, ওই প্রথম দিন আপনার কি করবেন আপনি মনে করেন? মানে প্রথম দিন আপনার কি? দেখুন, এটা তো একটি অনুভূতির বিষয়, যে যখন সম্মান দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা, তা মহান আল্লাহ তাআলা যদি সম্মান দেন, তবে কোনো কাজ তো আর একসাথে হবে না। কেউ ফুল দিবে, যেমন সেটা ফুলটাও গ্রহণ করতে হবে, এবং যে আমার যে নাগরিকটা কষ্ট আছে তার কষ্টকে লাঘব করতে হবে। আমি বিশ্বাস করি ফুল নিয়ে বেশি মাতামাতি না করে প্রথম দিন থেকেই জনকল্যাণে কিভাবে জনগণের দুর্ভোগ আমরা লাঘব করতে পারি, আমি সেই বিষয়েই প্রাধান্য দিই। আমি এটাই আসলে বলতে চাচ্ছি যে আসলে মানে
আপনি কি আনন্দ মিছিল, ফুলের তোড়া, অভিনন্দন, প্রথম দিনের কথা বলছি আমি শুধু, ওগুলা নিয়েই থাকবেন, নাকি প্রথম দিনই আপনি আপনার কর্মী বা আপনাদের শুভাকাঙ্ক্ষীদের কোনো কিছু বলবেন যেটা আসলে, কারণ আপনি তো বুঝতেই পারছেন যে পাবনার বর্তমান যে প্রেক্ষাপট তারা খুব একটা ভালো পরিস্থিতিতে নাই। প্রথম দিনই তাদের কোনো ইনস্ট্রাকশন দিবেন যে তোমরা আজকে থেকে এটা করো বা আমি আজকে থেকে এটা করবো, এরকম কিছু? মানে বিজয় র্যালি, বিজয় মিছিল, ফুল, এগুলোর এগুলো মধ্যে থেকে আমাদের, এগুলো থেকে তো বের হতে হবে। জি জি জি, আমি এগুলো থেকে আমাদের বলছি, জি। বের হতে হবে। হ্যাঁ। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমার প্রথম কথা হবে পাবনাবাসীর উদ্দেশ্যে, আসুন আমরা সকলে মিলে একটি নিরাপদ পাবনা করি। আচ্ছা, এই যে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যে পৌরসভার কথা যখন বললাম, আহ, আহ, দেখুন আমরা যখন পৌরসভায় যাই তখন দেখা যায় কি যে আমরা পৌরসভার আমার যে বিভিন্ন কাজ, আমার নাগরিক সনদপত্র বা যে কোনো একটা কাজে আমি যখন যাই তখন আমি দেখতে পারি পূর্ববর্তী অনেক সময় দেখেছি যে কোনো কাজ আমি যদি লিগেলি করতে চাই সেটা অনেক লেন্দি প্রসেস হয়, অথবা এর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে ওর কাছে, বিভিন্ন ইভেন বিভিন্ন কাগজপাতিরও তো অনেক ব্যাপার স্যাপার থাকে। কিন্তু দেখা যায় কি কিছু সামান্য টাকার বিনিময়ে হয়তো আমার এই যে পরিশ্রম এটা করতে হয় না, কিছু সামান্য অর্থ আমি যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দেই আমার কাজটা খুব সহজে বা দ্রুত হয়ে যাচ্ছে, যেটা আমার খুব লেন্দির প্রসেসে হচ্ছিল। তো এই যে পৌরসভার ভেতরে থাকার দুর্নীতিগুলা, যেটা আমরা পূর্ববর্তী সময়ে দেখে আসছি, এগুলো আপনি নির্মূল করবেন কিভাবে? এই দুর্নীতি কিন্তু শুধু যে পাবনা পৌরসভায় আছে এমনটা নয়। জি এটা সরকারি, বলতে গেলে সরকারি সকল জি। অফিসেই আমাদের এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তা সরকারি তো সব অফিসের সমস্যা আমি দূর করতে পারবো না, তবে এটা নিশ্চিত করে বলতে পারি যে পৌরসভার সেবা সবার জন্যই সমান থাকবে। না। কেউ কোনো টাকা দিয়ে কোনো কাজ করবে আর কেউ টাকা ছাড়া কাজ করতে পারবে না, সেটা হবার একদম সুযোগ নেই। এখন এটা নিশ্চিত। এটা কিন্তু এটা যেটা আমাদের, যেটা আমিও যেটা ফিল করি সেটা হচ্ছে অনেক সময় আমরা নিজেরাই আমাদের কাজ হুম হুম দ্রুত সময় করবার জন্য আমরাই কিন্তু এই অসৎ উপায়গুলো আমরাই অনেক সময় হ্যাঁ, হ্যাঁ, সাধারণ যারা নাগরিক আছে জি জি। তারাই আমরা প্রস্তাব দিয়ে থাকি। তো আমি একদম আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে পাবনা পৌরসভাতে কোনো টাকা লেনদেন দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। আমরা সিস্টেমটা এমনভাবে আপগ্রেড করতে চাই, এমনভাবে ডেভেলপ করতে চাই, সবার জন্য নাগরিক সেবা সমান। বুঝতে জি, ধন্যবাদ আপনাকে, আমি বুঝতে পেরেছি। আমি কিছুদিন আগেও যখন পাবনার এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম আমি না আপনার বাসার পাশ দিয়েই, সেটা হচ্ছে যে প্রায় আমার হাঁটু অবধি পানি। এটা কিছুদিন আগেই বৃষ্টি হলো। তো এই এই যে পানি, এটা শুধু আপনার এলাকা না, আমি দেখেছি পাবনা পৌরসভার মধ্যে যেহেতু, সেহেতু অধিকাংশ এলাকাতেই পানি জমে থাকে। আপনি কি মনে করেন এই জলবদ্ধতা আসলে কেন বা কোন অবহেলার কারণে এই জলবদ্ধতা, নাকি এটা কি যেমন ঢাকার বিভিন্ন জায়গা জলবদ্ধতা আসলে খুব কমন একটা সিস্টেম, এটা অটোমেটিক্যালি পরে কমে যায়, যদিও ওদের অনেক ব্যবস্থাপনা আছে বা ওদের কোনো অনেক সিস্টেম আছে যাতে জলবদ্ধতা বেশিক্ষণ থাকে না। আমাদের পাবনার ক্ষেত্রে কি যে কোনো অবহেলার জন্য এই জলবদ্ধতা থাকছে, বা আপনি কি কোনো যদি এই জলবদ্ধতা কন্টিনিউয়াসলি থেকেই যায় আপনি কি কোনো উদ্যোগ নেবেন যাতে এই জলবদ্ধতা কমে, বা থাকলেও সেটা খুব দ্রুত সময়ের মধ্যে চলে যায়? জলবদ্ধতা খুব বড় একটা সমস্যা আমাদের পাবনা শহরের মধ্যে। এটা কিন্তু জলবদ্ধতা, আপনার সাথে আমি একদম একমত। জলবদ্ধতা পাবনা পৌরসভার প্রধান সমস্যা। জি এটা প্রধান সমস্যা। এটা যারা আমরা পাবনা পৌরসভার পূর্ব দিকে আমরা বাস করি, এটা আমাদের মেইন সমস্যা। একদম 10 মিনিট বৃষ্টি হলে আমাদের রাস্তাঘাট, অনেক সময় বাড়ির মধ্যে, ঘরের মধ্যে পানি চলে যায়। একটি কথা মাথায় রাখবেন, আপনি জানেন যে পাবনা শহরের মধ্যে দিয়ে জি একটি নদী বহমান, ইসামতি নদী। জি জি জি। তো ইসামতি নদী কিন্তু দীর্ঘদিন ধরেই খননের বিষয়ে কাজ সরকার করছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কিছু সমস্যার কারণে এই নদী খননটা কিন্তু এখনো সম্পন্ন হয়নি। আচ্ছা আচ্ছা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইসামতি নদী খনন যদি সম্পন্ন হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। আর নদীর সাথে আমাদের ড্রেনেজ ব্যবস্থার Connection। যদি আমরা কানেকশন করতে পারি, আর মানুষকে একটু সচেতন হতে হবে। আমি গত কয়েকদিন আগে বৃষ্টির মধ্যে আমি একটা জায়গায় আটকে পড়েছিলাম, আমি দেখেছি জি জি। মানুষ তার বাসার সমস্ত ময়লা আবর্জনাগুলা ড্রেনের মধ্যে নিক্ষেপ করছে। তাহলে আপনি যদি নিজ থেকে সচেতন না হন, আপনার নগরীকে যদি আপনি পরিচ্ছন্ন রাখতে না চান, তাহলে একজন নগর পিতা
অথবা একজন মেয়র কিন্তু একা সেটা করা সম্ভব হবে না। না। পাবনার মানুষ যদি চায় যে পাবনার জলাবদ্ধতা দূর করবে, সকলকে সচেতন হতে হবে। আমরা ড্রেনে যে আমরা নিজেদের বাসার যে ময়লা আবর্জনা স্তূপগুলা আমরা সে ড্রেনে নিক্ষেপ করছি, এগুলো থেকে বিরত থাকতে হবে। ড্রেনকে পরিষ্কার রাখতে হবে এবং ড্রেনের লাইন সরাসরি নদীর সাথে যদি আমরা কানেকশন করে দিতে পারি পরিকল্পনার মাধ্যমে, নগর পরিকল্পনার মাধ্যমে, আমাদের পাবনার প্রধান সমস্যা জলাবদ্ধতা দূর হবে। এটা যেমন পৌরসভা কাজ করবে, প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে। আপনার বাসার সামনে ড্রেনটা যদি আপনি আপনার নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং ড্রেনে যদি কোনো আবর্জনা ময়লা না ফেলেন, তাহলে ড্রেনটা কিন্তু পরিষ্কার থাকবে। বৃষ্টির পানি তো হবেই, বৃষ্টির পানি হবে, সেই পানি ড্রেনের দিয়ে একদম ইসামতি নদীতে চলে যাবে। আচ্ছা, আমি কিছুদিন আগে আপনার উত্তরের সাথে রিলেটেড আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমি এই প্রবলেমটা ফেস করছি। সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে আমার বাসার সামনে বা বাসার সামনের কোনো এক মানুষই হয়তো বা ড্রেনে সে ময়লা ফেলছে। একইভাবে আপনি দেখতে পারবেন যে পাবনার বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন যে দোকানগুলো আছে তারাও আশেপাশে ময়লাগুলো ফেলে দিচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে, আমি যেটুকু শুনেছি বা আমার যা ধারণা, ঠিক কি ভুল আমি জানি না, তারা একটা জিনিস বলে যে ময়লা বা বজ্র নিষ্কাশনের বা বজ্র ব্যবস্থাপনার সঠিক কোনো সিস্টেম নেই। এই জন্যই আমি হয়তো বা ড্রেনে ফেলছি ময়লা, অথবা দোকানদার রাস্তার পাশে ফেলছে ময়লা। কারণ কি? কারণ তাদের এই বজ্র ব্যবস্থাপনার হয়তো বা তেমন কোনো সিস্টেম নেই। তো এই বজ্র ব্যবস্থাপনা না থাকার কারণেই হয়তো আপনি যেটা বললেন যে কেউ ড্রেনে ফেলছে ময়লা, কেউ রাস্তার পাশে ফেলছে। তো আপনি কি বজ্র ব্যবস্থাপনাকে নিয়ে কোনো রকম পরিকল্পনা বা কোনো উদ্যোগ নেবেন কিনা যদি মেয়র নির্বাচিত হন? আমি জেলা মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা যে কমিটি আছে, আমি কমিটিতে আছি। জি জি। তো আপনি যতক্ষণ না এই যে বর্জ্যকে আপনি সম্পদে রূপান্তরিত করতে না পারেন, আচ্ছা আচ্ছা। এই সমস্যাতে কিন্তু সমাধান হবে না। হ্যাঁ। এখন রাষ্ট্রের যেটা দায়িত্ব হবে, আমি যদি দায়িত্বে আসি, অবশ্যই আমি আমাদের রাষ্ট্রের যারা এই বিষয়গুলা দেখে তাদের সাথে যোগাযোগ করব। এই বর্জ্যকে সম্পদে পরিণত করতে হবে, রিসাইক্লিং করতে হবে, সম্পদে পরিণত করতে হবে। যেহেতু আপনি একজন ডাক্তার, সেহেতু আপনি হয়তো বা জানেন যে হাইজিন মেনটেন করা, শহরের পরিচ্ছন্নতা কতটা দরকার। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু বেশিরভাগ রোগ কিন্তু পানি বাহিত। তো এই বর্জ্যের কারণে কিন্তু অনেক পানি দূষিত হচ্ছে। আমরা পানি বাহিত রোগও কিন্তু এগুলোর কারণে ছড়িয়ে পড়ছে। তো আমি যেহেতু বর্জ্য ব্যবস্থাপনা কমিটি, জেলার যে বর্জ্য ব্যবস্থাপনা কমিটি আছে, সেই কমিটিতে আমি আছি। আমি দেখেছি এখানে আমার যেটা মনে হচ্ছে, এখানে সমন্বয়ের একটি বড় অভাব রয়েছে। পাবনা জেলা প্রশাসন কার্যালয়, পাবনা পৌরসভা এবং পাবনা সদর হাসপাতাল, এই তিনটা বড় প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা আছে বলে আমার মনে হয়েছে। তা আমি যদি পৌরসভায় দায়িত্ব পাই, আমি অবশ্যই সকলকে নিয়ে সমন্বয় করে আমি একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী করবার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, এটা খুব ভালো একটা উত্তর দিয়েছেন। এরপরে একটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা আমার না, আসলে মোটামুটি সবারই, আমি খুব মোস্ট পপুলার কোশ্চেনগুলো আপনাকে করব, যেগুলো আর 5জন করে। তো এইখানে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে দেখুন, নির্বাচনের আগে আমি আপনাকে প্রথমের দিকে যে প্রশ্নগুলো করেছিলাম যে নির্বাচনের আগে মানুষ অনেক তালিকা ধরিয়ে দেয়, এবং সেটা আমি নির্বাচনে মেয়র হলে আমি এই কাজ করবো, ইয়ে করব। তো দেখুন, আজকালকার বর্তমানে মানুষ অনেক উন্নত হয়েছে, তাদের মন মানসিকতা অনেক আপডেট হয়েছে এবং তারা অনেক শিক্ষিতও হয়েছে। তো দেখা যায় কি যে আপনি যে নির্বাচন পূর্ববর্তী যে আপনার করণীয় বা পরিকল্পনাগুলো যখন আপনি মানুষের সামনে তুলে ধরবেন, তো তখন তাদের মধ্যে একটা কমন প্রশ্ন আসে যে এই যে আমাকে বললো এই করবে সেই করবে, বজ্র নিষ্কাশন, পয় নিষ্কাশন, জলবদ্ধতা নির্মূল, এগুলো কত দিনের মধ্যে করবে? 6 মাস, 8 মাস, নাকি মেয়াদ শেষকাল? অর্থাৎ আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি, আপনার সময়সীমা কত আপনার পরিকল্পনা বাস্তবায়নে? নির্দিষ্ট, আপনি যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা বাস্তবায়ন করাটা খুবই কষ্টকর। আপনি যদি সময় বেঁধে দেন, তাহলে সেটা কাজ হবে না। আর যেটা কাজ হবে, সময় বেঁধে দিলে এটা ওয়ান টাইম কাজ হবে। প্রথমবার বর্ষাতে পানি নিষ্কাশন হয়ে যাবে, পরবর্তীবার কিন্তু আবার পানি বেঁধে যাবে। এই জন্য কাজ করবার জন্য আপনি সময় বেঁধে দিয়েছি, যদি জনগণ আমাকে সময় বেঁধে দেয়, আমি মনে করছি সেটা তাদের ভুল হবে। কিন্তু জনগণ তো এটাই আসলে চায়। দেখবেন, আমি যে আপনাকে প্রশ্নটা করেছি, এটা কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন থাকে, এবং আমিও নিজের মধ্যে, যেহেতু ভিডিওটা অনেকেই দেখছে, এটা প্রশ্ন করতেই পারে যে
কতদিন সময় লাগবে আপনার এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে? একটু আনুমানিক হয়তো বা এই দিকে হতে পারে বই দিকে, যেমন আমরা সরকারের বিভিন্ন পদক্ষেপ দেখি 2035 সালের মধ্যে এই উন্নতি করবে, 2030 সালের মধ্যে এই উন্নতি করবে। সো তারাও একটা প্রেডিক্ট করেই করে, এমন না 2030 সালের মধ্যেই শেষ হয়, হয়তো বা 6 মাস বা 1 বছর এদিক বা ওইদিক। আপনার মানে মেয়াদকাল আসলে সময়সীমা আসলে কত আপনার এটা পরিকল্পনা তো বাস্তবায়নে? একটা মেয়রের তো সময়সীমা থাকে 5 বছর। 5 বছর। তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি বাজেটের ঘাটতি না থাকে, আমরা ইনশাল্লাহ প্রথম এবং সেকেন্ড বাজেটের মধ্যেই পাবনার মানুষ যেটা চায় জি, জি। আমরা সেটা করতে সক্ষম হব ইনশাল্লাহ। আচ্ছা, বাজেটের কথা যেহেতু বললেনই, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে দেখুন, প্রত্যেকটা এলাকাতেই দেখবেন তার নিজ নিজ, ধরেন আমি 3 নং ওয়ার্ডের একজন নাগরিক, আমার এলাকায় আমার রাস্তায় বা আমার জন্য জলবদ্ধতা এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমস্যা। একইভাবে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা নাগরিকের তার নিজস্ব সমস্যা প্রধান হিসাবে তারা বিবেচিত করে। এখন ধরুন আপনার বাজেটে আসলে এই সমস্যা হলো, কারণ দেখুন বাজেট এমন একটা জিনিস কখনোই জনগণের চাহিদা পূরণ করতে পারে না। বাজেট জনগণের চাহিদাই বেশি থাকে, বাজেটই কম থাকে, এটা আসলে একটা কমন একটা ব্যাপার। তারপরেও যদি বাজেট কম থাকে তাহলে আপনি কোন সমস্যাকে আগে মূল্যায়ন দিবেন পাবনাতে? দেখেন যে তো সমস্যার কিন্তু প্রধান যে সমস্যাগুলো আছে জি, আমি জি। তো আগে বলেছি, যেটা যে পাবনা পৌরসভার প্রধান সমস্যা আমি বা পাবনার যারা সাধারণ মানুষ তারা জলবদ্ধতাকেই প্রধান সমস্যা মনে জি, জি, করছে। জি। এবং পৌরসভার মধ্যে যে নাগরিক সেবা, এটা আপনি বলেছেন যে আপনি নিজেও যখন পৌরসভায় গিয়েছেন তখন পৌরসভা যেভাবে নাগরিক সুবিধা পাওয়ার কথা সেটা কিন্তু পান নাই। জি, জি। তো আমি সর্বপ্রথম আমার পরিকল্পনা অবশ্যই জলবদ্ধতা দূর করতে হবে আর নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। আপনি পৌরসভায় আসলেন, যে সেবাগুলা আমি কম বাজেটের মধ্যে নিশ্চিত করতে পারবো, আমি যদি আপনাকে নাগরিক সেবাটা আমি আমার পৌরসভার মধ্যে থেকে আমি নিশ্চিত করতে পারি, আমি দৃঢ় বিশ্বাস যে পাবনার মানুষ জি, জি। তারা খুশি থাকবেন হ্যাঁ, এবং সকলেই সহযোগিতা করবেন। সকলের সহযোগিতা ছাড়া নির্বাচন হলে তো সবাই আমাকে ভোট দিবে না, কিন্তু নির্বাচিত হলে কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে হবে অবশ্যই, অবশ্যই। এবং সকলের সহযোগিতা প্রয়োজন। একটি যদি পরিবর্তন, একটি দৃশ্যমান আপনি পরিবর্তন চান, একটি পাবনা পৌরসভার একটি দৃশ্যমান পরিবর্তন করতে চাইলে রাজনীতির বাইরে সাধারণ মানুষ সকলকে নিয়ে আপনার পরিবর্তনের কাজ করতে হবে। জি, জি। তার মানে আপনি বাজেট যদি কম হয় বা বাজেট যদি, এটা আসলে যদিও অনেকটা কাল্পনিক, তারপরেও আপনি জলবদ্ধতা বা এই জিনিসটাকে আপনি মূল প্রায়োরিটি লিস্টের উপরে বা এই সমস্যাটা সর্বপ্রথম সমাধান করতে চান, এটাই বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি, জি। আমি পাবনার একজন নাগরিক হিসাবে আমার প্রধান সমস্যা জলবদ্ধতা আমার মনে হয়েছে। জি, ঠিক আছে। আমরা আমাদের এই প্রশ্ন দিয়ে আমি আমাদের প্রথম পর্ব শেষ করছি। এবার আমি আপনাদের সাথে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, যেখানে আমরা বিভিন্ন জনগণের প্রশ্ন কমেন্ট থেকে কালেক্ট করেছি এবং আমরা সরাসরি তাকে প্রশ্ন করব। প্রথম যে কমেন্টটি আমি পড়ব, কমেন্টটি করেছেন আব্দুল নূর। তিনি বলেছেন, আজ যদি আপনাকে ভোট না দেই তাহলে আগামীকালও কি আপনার কাছে একই সম্মান ও সহযোগিতা পাবো কিনা? নিশ্চয়ই, আমি সেটা আগেই বলেছি, অবশ্যই। আচ্ছা, রিয়াজুল রুদ্র বলেছেন, পাবনা পৌরসভা অগোছালো, অপরিষ্কার, রাস্তাঘাট মেরামত হলেও দীর্ঘস্থায়ী না। শহরের মেইন রোড সরু, ড্রেন ছোট এবং অনিয়মিত পরিষ্কারের কারণে আরও ড্রেন বৃষ্টির সময় উপচে পড়ে। মাদক প্রাপ্যতা খুবই সহজলভ্য, অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে গেছে, ফুটপাত রাস্তাগুলো হকারদের দখলে। তাকে কি বলবেন? অবশ্যই আপনাদের সকলের সহযোগিতায় আপনি যে সমস্যাগুলো বলেছেন এই সমস্যাগুলো আমি আলোচনা করেছি, মাদক নিয়ে আলোচনা করেছি, আমি রাস্তাঘাট অপরিচ্ছন্ন আলোচনা করেছি, ড্রেনেজ ব্যবস্থার আলোচনা করেছি, সকলের সহযোগিতায়। আলোচনা হয়নি, সেটা হচ্ছে ফুটপাত বা হকারদের দখলে থাকা রাস্তাগুলো, যেমন আমরা এয়ার কর্নার না, খান বাহাদুর শপিং মলের সামনে দেখি অনেক বা এয়ার কর্নার ওইদিকে। অবশ্যই ফুটপাতে যারা ব্যবসা করেন তারাও তো ব্যবসা করেন, তাদের একটি নির্দিষ্ট ব্যবসায়ী স্থান তো প্রোভাইড করেই ফুটপাত মুক্ত করতে হবে আমি মনে করি। ঠিক, ধন্যবাদ। আচ্ছা, আব্দুল আলিম সেতু ইনি বলেছেন, শহরের টোকাই নির্মূল করতে হবে, নইলে কয়েক বছর পর পাবনা বাসযোগ্য অযোগ্য
বলে বিবেচিত হবে। তো তাকে কি বলবেন? অবশ্যই আমার যে মানে প্রধান 5টি এজেন্ডার মধ্যে একটি এজেন্ডা হচ্ছে মাদক এবং কিশোর গ্যাং মুক্ত পাবনা। জি কিশোর গ্যাং অতটুকাই, আপনি আসলেই বাসযোগ্য পাবনা করবার জন্য মাদকের সাথে কিশোর গ্যাং মুক্ত করতেই হবে। জি। আচ্ছা, এএস নোমান বলেছেন, সদর হাসপাতাল রোডের সংস্কার, প্রশস্তকরণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। মানবিক ও পরিচ্ছন্ন পাবনা চাই। আমিও একমত, আমি মানবিক এবং পরিচ্ছন্ন পাবনা করতে চাই। সদর হাসপাতাল এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায়, এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত বলা চলে। তো অবশ্যই সকলের সহযোগিতা নিয়েই যারা সদর হাসপাতালের রাস্তা, শুধু সদর হাসপাতালের রাস্তা নয়, পাবনার অন্য যে রাস্তাগুলো আছে জি। সকল রাস্তা আমরা সংস্কার করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। সুলতানা পারভিন বলেছেন, পাবনার বজ্র ব্যবস্থাপনার সুষ্ঠু সমাধান হতে হবে। পরিচ্ছন্নতা পুরস্কার, নোংরা জরিমানা চালু করা যেতে পারে। গ্রিন এবং ক্লিন পাবনা চাই। অটো ওয়ান ওয়ে চলাচলরা চাই। রাস্তায় সিএনজি পার্কিং বন্ধ চাই। রাস্তা সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে। বাচ্চাদের জন্য সাংস্কৃতিক পরিবেশ, পার্ক, সেলফ ডিফেন্স আরও জোরদার চাই। চমৎকার উনি বলেছেন। রাস্তার যে সিএনজি স্ট্যান্ডগুলো আছে এটা অবশ্যই শহরের বাইরে নির্দিষ্ট একটি স্থানে হওয়া জরুরি। জি জি আর আমরা তো অবশ্যই পরিচ্ছন্ন নগরী করবো ইনশাল্লাহ জি। সকলকে নিয়ে। আমরা এটা দেখলাম, তারেক রহমান আজকের নিউজেই দেখলাম তিনি ঢাকা শহরের গুরুত্বপূর্ণ কিছু বাস স্ট্যান্ডকে পুরা চেঞ্জ করে দিচ্ছে। সায়দাবাদ, মহাখালী এবং জি 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 সায়দাবাদ, মহাখালী এবং যাত্রাবাড়ি। আমাদেরও হচ্ছে ব্রিজের মাথার উপর যে দেখা যাচ্ছে যে অনেক সিএনজি স্ট্যান্ডগুলো আছে, ওখানে আসলে অনেক যানজটের সৃষ্টি হয়, যদিও রাস্তাটা অনেক বড় তারপরেও। তো আপনি কি আসলে এরকম কোনো উদ্যোগ গ্রহণ করবেন? অবশ্যই শহরের মধ্যে যে আপনি যে স্ট্যান্ডগুলো রয়েছে, স্ট্যান্ডগুলো অবশ্যই শহরের বাইরে একটি নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা প্রয়োজন, এবং সেটা অবশ্যই মেইন রাস্তার উপরে নয়। আচ্ছা, ঠিক আছে। এমডি শাহিনুর রহমান সে হয়তো বা আপনার থেকে একটা এক্সপেকটেশন চাচ্ছে, সেটা হচ্ছে যে পাবনা জেলা অনেক পুরাতন হলেও বিগত দিনগুলোতে পাবনা থেকে অনেক বড় বড় জায়গায় অনেক সরকারের গুরুত্বপূর্ণ পদে বসার সুযোগ পেলেও পাবনাতে তেমন কোনো উন্নয়ন হয়নি। হয়তো বা সে রাষ্ট্রপতি বা কারোর কথা মিন করছে। যাই হোক, শহরকে যানজট মুক্ত করার এক্ষেত্রে শহরের পাশেই সরকারিভাবে বহুতল পার্কিং স্লট তৈরি করা, শহরের রাস্তাঘাটের খুব বাজে অবস্থা, এগুলোর উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পাবনাকে একটি আধুনিক শহরে রূপান্তর করা, শহরবাসীর জন্য সরকারিভাবে কোনো বিনোদন কেন্দ্র নেই, একটি বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করা, একজন সচেতন নাগরিক হিসেবে আমার চাওয়া। আপনি মেয়র হলে এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করবেন। তার ইনশাল্লাহ। এমডি আওয়াল বলেছেন, পাবনা শহরের বিস্ফোরা ইসামতি নদী, এই নদীকে খনন করে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ সহ শহরের 4 লেন রাস্তা, লাইটিং সহ আধুনিক ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। শহরের মধ্যে একটি পরিকল্পিত পার্ক করতে হবে। এটা একটা এক্সপেকটেশন করছে সে। আপনি তাকে কি বলতে চান? এটা আমি কিন্তু আগে বলেছি আমার কথার মধ্যে, পাবনা এমন একটি, আমাদের আলোচনা এটা মানে এটা কি একটা এমন একটি শহর যে শহরের মধ্যে দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে, কিন্তু দখলদাররা তো নদী দখল করে ফেলেছে। এখন যখন নদী খনন করতে যাচ্ছে সে একটি বাধার সম্মুখীন হচ্ছে। তারপর রাষ্ট্রও চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি, আমরা একটি দখল মুক্ত, আমরা যদি ইসামতি খনন করতে পারি তার পাশে একটি অবশ্যই হাঁটার জায়গা থাকবে, এটি ভালো পার্ক থাকবে, আমরা সকলে মিলেই আমরা ইনশাল্লাহ এটা করবো। ঠিক আছে। আচ্ছা, আহানাফ সাকিব বলেছেন, পাবনা শহরকে আদৌ শহর বলা যায়? রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শহরের যানজট, যত্রতত্র পার্কিং একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের। যত্রতত্র পার্কিং, কোথাও বসার মতো ভালো কোনো জায়গা নাই। এসব বলে ফায়দা কি? হয়তো সে অনেক হতাশ। না, হতাশার কোনো কিছু নেই, আসলে আমরা সকলে মিলেই একটি পরিচ্ছন্ন নগরী করব। ঠিক আছে। প্রীতম চক্রবর্তী বলেছেন, ভাই 3 নং ওয়ার্ড বড় বাজার গার্লস স্কুলের আশেপাশের রাস্তা সব খারাপ, না আছে ড্রেন, না আছে পরিষ্কার করার লোক, কোনো সিস্টেম নাই। ভোটের আগে কত কিছু, ভোটের পর কোনো খোঁজ খবর কেউ নেয় না। কি আর বলবো, এদিক দিয়ে হাঁটাহাঁটি করলেই বুঝবেন কি সমস্যা। আসলে এই ছোটবেলা থেকে যখন আমরা বড় বাজার থেকে এই রোডগুলোতে গিয়েছি, আমি রোডে কখনো কোনো পরিবর্তন দেখিনি। আমি নিশ্চিত করে প্রীতম ভাইকে বলতে চাই যে আপনারা আমাদের পাশে থাকেন, আমরা একটু অবশ্যই আমি একটি পরিচ্ছন্ন শহর আপনাকে উপহার দিব। বড় বাজারের যে ব্যবস্থা সেটা হচ্ছে মূলত যেহেতু এটা একটা পাবনার বড় একটা বাজার, ওটা কেন্দ্রীয় বাজার বলতে পারেন, এখানে অনেক ট্রাক ভ্যান চলাচল করে, এই জন্য হয়তো বা সে রাস্তাটা টেকসই হয় না। এটা কি আসলে পৌরসভার ব্যর্থতা, কাজের দুর্নীতি, না কি আসলে এটা কি বলতে পারেন? এটা সবটা আপনি পৌরসভার ব্যর্থতা হিসেবে দেখার কিন্তু সুযোগ নেই। এটা রাস্তা তো আসলে শুরু, এটা একদম রাস্তার পাশেই তো মার্কেটের দোকানগুলো, এখানে জায়গা যে রাস্তাও তো একদম শুরু, যে রাস্তার ড্রেনেজ ব্যবস্থাও করতে পারছে না, লোডিং ট্রাকগুলো ঢুকছে। তো যারা আমাদের ব্যবসায়ী ভাইরা আছে তারা যদি তাদের ট্রাক আনলোডটা শহরের বাইরে করে তারপর অন্য কোনো উপায় যদি তাদের মালামাল নিয়ে থাকে, তাহলে তো রাস্তাটাও বেঁচে যাবে, ড্রেনেজ ব্যবস্থাও তো ধ্বংস হবে না। অতএব
সচেতন সবাইকে হতে হবে। আপনি নির্দিষ্ট একটা পক্ষকে, পৌরসভাকে অথবা যে পৌরসভার দায়িত্ব থাকে তাদেরকে তো শুধুমাত্র দোষারোপ করে আপনি পার পেয়ে যাবেন জি, না। জি। আপনার দায়িত্ব তো আপনি সঠিকভাবে করছেন কিনা এটা কিন্তু একটা দেখার বিষয়। আসলে জনগণ ভালো না হলে আসলে মেয়র, সরকার কেউই কিছু করতে পারবে এটা তো না। নিজের মানসিকতার জি, জি, পরিবর্তনের অবশ্যই। কিন্তু একটা বড় বিষয় রয়েছে। শাহরিয়ার আলম শুভ বলেছেন, আসসালামু আলাইকুম ভাই। ভাই, কিছু মাস ধরে মনে হচ্ছে আপনার শহরে অতিরিক্ত মশার উৎপাত শুরু হয়েছে। এত বেশি মশা আগে ছিল না। পৌরসভা থেকে মশা মারার কোনো উদ্যোগ আছে কিনা জানা নেই। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ভাই। দ্বিতীয়ত, শহরের বিভিন্ন জায়গায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা অত্যাধিক বেড়েছে। যখন তখন একটা বিপদ ঘটতে পারে। কুকুরগুলোকে প্রপারলি ভ্যাকসিনেট করা আছে কিনা এই বিষয়ে খেয়াল রাখা উচিত। তার উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা দারুণ বলেছে। যে পৌরসভা তো আমি নিজেও রাস্তাঘাটে দেখলেই দেখি যে 5টা 7টা 10টা করে কুকুর। এখন যারা পৌরসভায় যেহেতু নির্বাচিত মেয়র নাই, মশার কথা উনি বলেছেন। হ্যাঁ, মশা, নির্বাচিত মেয়র নাই, এখানে পৌরসভার দায়িত্ব পালন করে এখানে এডিসি মহোদয়। জি, জি। তা ওনার উচিত হবে খুব দ্রুততর সময় এই সমস্যা। আর মশার বিষয়টা যে একদমই মশা মারছে না তা না। আমি গত কয়েকদিন আগে জেলা প্রশাসন এবং পৌরসভার উদ্যোগে বিভিন্ন পয়েন্টেই যে মশা মারার যে স্প্রেগুলো করেছেন, আমি আবার বলবো আসুন আমি আমার নিজ এলাকা, নিজ বাসাকে পরিচ্ছন্ন রাখি, নিজ বাসার সামনে যে ড্রেনেজ গেছে সেটা পরিষ্কার রাখি। মশার লাভা এমনি মরে যাবে, মশা এমনি কমে যাবে। ধন্যবাদ। আচ্ছা, এমডি আজিজুল ইসলাম বলেছেন, শহরের রাস্তাঘাটের বেহাল দশা। শহরের রাস্তায় গেলে মনে হয় না এটা জেলা শহর, উপজেলা এলাকার মতো কোনো রাস্তা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাস টার্মিনাল থেকে শুরু করে পুরো শহর ময়লার স্তূপ। এখানে জনজীর্ণ ড্রেনেজ ব্যবস্থা ও জলবদ্ধতা। এসব সমস্যা নিরসনে আপনার পরিকল্পনা কি? এছাড়াও শহরের সৌন্দর্য বর্ধনে আপনার পরিকল্পনা কি? শুধু এটা আমি আগে বলেছি, পরিকল্পনাটা আমি নিজে করব না, যারা নগর পরিকল্পনা করেন একটি পরিচ্ছন্ন, একটি আলোকিত, একটি সুন্দর নগরী করবার জন্য যারা নগর পরিকল্পনা করেন তাদেরকে দিয়ে আমরা পরিকল্পনা করব। আপনাদের সকলকে একটি সুস্থ, একটি নিরাপদ, একটি আলোকিত সড়ক উপহার দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, মোহাম্মদ সাইফুদ্দিন বলেছেন, ভাই একটা রিক্সা ঘন্টা হিসাবে ভাড়া নেন। রিক্সাওয়ালা ভাইকে বলেন যে আপনি আতাইকুলা রোড হয়ে শালগাড়িয়ার ভেতর দিয়ে সদর হসপিটাল রোড হয়ে যুগিপাড়া হয়ে নয়নামতি হয়ে চাঁদমারির মোড় থেকে মেন্টালের রাস্তায় ঘুরবেন। আশা করি আপনি এই সময়ের মধ্যে পাবনা পৌরসভার 80% সমস্যা বুঝে উঠতে পারবেন। অবশ্যই রিক্সাওয়ালা এই ট্রিপে রাজি হবে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনি চমৎকার বলেছেন। আমি এই অঞ্চলগুলোতে নিয়মিত রিক্সা দিয়ে যাতায়াত করি। আচ্ছা, তাহলে আপনার হয়তো সমস্যাগুলা চোখে। আমি অবশ্যই এটা দৃশ্যমান সমস্যা আছে, সেগুলো আমি জানি এবং সেটা অবশ্যই সমাধান করবার চেষ্টা করব। এমডি রবিউল ইসলাম বলেছেন, পাবনা সদর হাসপাতালের সার্বিক অবস্থার উন্নতি ও সিদ্ধান্ত দূর করার জন্য হাসপাতালের দালাল চক্রকে দমন করতে হবে। এক, দ্বিতীয়ত তিনি বলেছেন, পাবনায় মাদক প্রতিরোধ ব্যবস্থা উন্নতি, তথাকথিত অভিযান নয়, মাদকের বিরুদ্ধে বিশেষ নজর দেওয়ার অনুরোধ। এটা আমি একমত। পাবনা মানুষের আপনি যদি স্বাস্থ্যসেবার জন্য কাজ করতে চান তাহলে সদর হসপিটাল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। দালাল চক্রটা আসলে অনেক সদর বেশি। হসপিটাল পরিচালক আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ, ওনাদের সাথে আমরা একসাথে কাজ করি। দালাল চক্রটা এমনভাবে গড়ে উঠেছে সদর হসপিটালের চারিপাশে আচ্ছা, যারা আছেন বা যারা থাকেন তারা সবাই বা সকলেই নিজেরাই দালাল হিসেবে রূপান্তরিত হয়েছে। তো এই যে মানুষ সচেতন হতে হবে, আপনি তো এতটুকু সচেতন হতে হবে। সদর হসপিটালে সমস্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে। তো আপনি কেন সদর হসপিটাল দেখিয়ে সে পরীক্ষা বাইরে ডায়াগনোস্টিক করছেন? তো আপনাকে এতটুকু সচেতন হতে হবে। আপনার প্রশাসন দালাল নির্মূলে কাজ করছেন, অনেকবার অভিযান দিচ্ছেন, দালালকে গ্রেপ্তার করছেন, আইনের ফাঁক ফোকরে তারা বের হয়ে যাচ্ছে। আমি মানুষকে বলবো আপনারা সচেতন হন। আমি নিজে দালালের কাছে যাব না, তাহলে দালালরা কিন্তু একসময় নিরুৎসাহিত হয়ে যাবে। আর মাদকের বিষয়ে যে আমার মাদক যে অভিযান, এগুলা কেমন যেন আমার মানে তথাকথিতই মনে হয়। তথাকথিততে চলবে না। এটা মাদকের অভিযান, এটা নিয়মিত অভিযান থাকতে হবে এবং সেটা আন্তরিক থাকতে হবে। আমার যারা প্রশাসন আন্তরিক থাকতে হবে আর মানুষকে সচেতন থাকতে হবে, তাহলেই মাদক মুক্ত করা যাবে। জি, ধন্যবাদ। ইমাম ইবতেসাম হৃদয় বলেছেন, একটু বড় কমেন্ট, ভাইয়া কি আর বলবো, পাবনা পৌরবাসী শহরের মানুষগুলো এত বাজেভাবে ভুক্তভোগী, সাধারণ মানুষ আমরা আর কাউরে বিশ্বাস করতে পারি না। কোনো রাজনৈতিক দল না, কোনো ব্যক্তিকে না। চারিদিকে মাদকে ছেয়ে গেছে, চারিদিকে রাহাজানি, হয়রানি। এর মূল সমস্যা হচ্ছে কর্মসংস্থান নেই।
পাবনাতে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকার কারণে সাডেন একটা টাইমে এই বেকারত্বের কারণে পোলাপান মাদক বিক্রি ও সেবনে জড়িয়ে যাচ্ছে, ছিনতাই, রাহাজানি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমেও জড়িয়ে যাচ্ছে। এর কারণে নেক্সট জেনারেশন সবসময় হুমকির সম্মুখীন হয়ে আছে, অথচ এই মেজর বিষয়টিকে কথা বলার কারোর টনক নড়ে না। মাঝে মধ্যে মাদক বিরোধী অভিযান হয়, যেটা এখনও চলমান আছে, কিন্তু এরা যারা মাদক বিক্রি করে ব্যবসায়ী তাদের না ধরে যারা ছুটছে মাদক সেবনকারী এদের ধরে ধরে হাইলাইট করে। আবার গোপনে প্রশাসনের কিছু লোকেরা এই মাদক ব্যবসায়ীর সাথে গভীর সম্পর্কে যোগাযোগ। অতীতে আমরা আপনার এলাকার বাড়ির পাশে কে বা কারা মাদক ব্যবসা করে আমি সবই জানি, কিন্তু কিছু করতে পারছি না কেন? আর রাস্তাঘাট, ড্রেন এসব নিয়ে আর কি বলবো ভাই, না বলাই ভালো। এই জন্য মাঝে মধ্যে মনে হয় কোনো প্রতিনিধি না, নিজেই নির্বাচন করি, নিজের সমস্যা সমাধান করি এবং সমাধান করে বিশ্বাস করব মুদ্রার এপিট ওপিট সবাইকে এখন এক মনে হয়। আমি বড় প্রশ্ন comment করেছে। অনেক বড় কমেন্টস করেছে। জি। কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে, জি। কারো না কারোর প্রতি আস্থা রাখতেই হবে। জি 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 তো আস্থা রাখুন, আমরা সকলে মিলে আমরা মাদক নির্মূল করব, এটি পরিচ্ছন্ন নগরী করব, একটি আলোকিত নগরী করব, একটি নিরাপদ বাসযোগ্য নগরী করব ইনশাল্লাহ। জি, উনি মূলত আসলে রাহাজানি, হয়রানি এবং আপনাকে এটাও বলেছে আপনার বাড়ির আশেপাশে কারা করছে এখন কারোর মাদক চক্র যারা মাদক বিক্রি করে এটি আসলে অত্যন্ত শক্তিশালী। এটি নির্মূল করবার জন্য কেউ একা কিন্তু পারবে না। এই জন্য কিন্তু আপনি দেখবেন আমার যে ফেসবুকটা আমি চালাই, আমি কিন্তু নিজে লিখেছি যে মাদক মুক্ত পাবনা চাই। তা আমি দেখেছি অন্তত মানুষকে সচেতন করবার লক্ষ্যে, জি জি কিন্তু ওখানেও আমি অনেক নেগেটিভ কমেন্ট করতে দেখেছি। আমি আসুন না, আপনি করেন, আমি করতে না পারি, আপনি করেন, জি জি আপনাকে সহায়তা করবো। হ্যাঁ হ্যাঁ, তা কাজ করতে চাই, পাশে থাকুন, সহায়তা করুন, নিরুৎসাহিত করবার কোনো সুযোগ নেই। ঠিক আছে। এমডি হুসাইন আহমেদ বলেছেন, নোমান ভাই, যদিও আমি জামাত ইসলাম সংগঠন করি তারপরেও আপনাকে খুব ভালো লাগে, এভাবে অসহায় মানুষের পাশে থাকবেন ইনশাল্লাহ, আগামীর মেয়র আপনি হবেন। আছি, থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। মঞ্জুরুল আহসান বলেছেন, ভাই প্রথমেই পাবনা শহর থেকে মাদক সরাইতে হবে, সব জায়গাতেই খুব সহজে পাওয়া যায়, আর পোলাপাইনগুলোর মাঠে আনার জন্য ব্যবস্থা করতে হবে, এরা ঠিক থাকলে আপনার শহর পরিষ্কার থাকবে, না থাকবে মাদক, না হবে অপরাধ। তাকে কি বলতে চান আসলে? খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল, এটার লোনে বহুকাল ধরে কাজ করছি, কাজ করে যাবো ইনশাল্লাহ। এমডি রফিক বলেছেন, জানি না লিখে কাজ হবে কিনা, রাস্তায় অবস্থা কি যে ভয়াবহ, আপনি তো পাবনার সন্তান, রাস্তায় চলে নিশ্চয়, প্রধান সড়কের ফুটপাত দোকানদার দখল করে, রাস্তার অনেকটা রিক্সা অটো রিক্সার দখলে, মানুষ হাঁটার জায়গা নেই, পাড়া মহল্লায় অবস্থা আরও খারাপ, মাঝে মাঝে মনে হয় এর থেকে গ্রাম ভালো, ড্রেনেজ ব্যবস্থা আছে বলে মনে হয় না, পৌরসভার ট্যাক্স দেয় কিন্তু সেবা কই, একটু বৃষ্টি হলে মনে হয় ডোবা নালা, মেইন সড়কে পানি দেখে লেকের পাশে হাঁটছি বলে মনে হয়, এটা মক্তব মোড় হতে এডওয়ার্ড কলেজের গেট তেল পাম্প পর্যন্ত, বিনোদনের কোনো জায়গা নেই, খেলার মাঠে স্বল্পতা, উঠতি বয়সের পোলাপাইন এখন বিপদগামী করছে। যেহেতু ইনি কমেন্টের মধ্যে সব কিছুই তুলে ধরেছেন, লিখতে হবে। মেয়র যেই হন না কেন কাজ করার মানসিকতা থাকাটা জরুরি, কেননা মেয়র এই পাবনারই সন্তান হবেন, এই রাস্তাঘাট পাড়া মহল্লা সবই উনি চেনেন এবং জানেন, দরকার শুধু পরিবর্তনের মানসিকতা, যেই মেয়র হোক না কেন তার জন্য আগাম শুভকামনা। লিখতে হবে, লিখতে লিখতে একদিন পরিবর্তন হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা প্রায় আর দুইটি কমেন্ট আছে, আমি শেষ করে ফেলবো। আমাদের ইসলামিক ভিশন, এটা হয়তো বা পেজ, সে বলেছে মাদক ব্যবহার কমানো জরুরি, কারণ এই মাদকের জন্য অনেক ফুলের মতো সংসার ভেঙে যাচ্ছে। তাকে কি বলতে চান? আমি তো একমত, মাদক নির্মূল করতে চাই, সকলকে সাথে নিয়ে সবাই পাশে থাকুন, একসাথে মাদক মুক্ত পাবনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, রবিউল ইসলাম বলেছেন, আমাদের বাড়ির সামনে খুব জরুরি ড্রেন দরকার, কিন্তু আজ পর্যন্ত কেউ ব্যবস্থা নেয়নি, আশা করি আপনার উদ্যোগে ড্রেনের কাজ সম্পূর্ণ করা হবে, এ যাবৎ যতবার কাজ হয়েছে আমাদের বাড়ির সামনে পর্যন্ত কোনোদিন ড্রেনের লাইন করা হয়নি। অবশ্যই পরিকল্পনা করে আমরা একটা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করব, যেন অন্তত জলাবদ্ধতা, আমি কিন্তু বলেছি আমার প্রধান এজেন্ডা হচ্ছে জলাবদ্ধতা দূর করা, অতএব যেখানে ড্রেন করার প্রয়োজন অবশ্যই সেখানে ড্রেনেজ ব্যবস্থা হবে ইনশাল্লাহ। জি, যাক, আপনার সঙ্গে আজকে আলাপ আলোচনা বা প্রশ্নোত্তর পর্ব নিয়ে খুবই ভালো লাগলো, এবং সর্বশেষে আপনাকে যদি আমি 30 সেকেন্ড সময় দেই যে পাবনার মানুষের উদ্দেশ্যে একটি সারাংশ বা সারমর্ম জানাতে, তবে আপনি কি বলবেন তাদের 30 সেকেন্ডের মধ্যে? আমরা সকলে মিলে আমার প্রাণের শহর, প্রিয় শহর পাবনাকে একটি পরিচ্ছন্ন এবং আলোকিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। আসুন আমরা সকলে মিলে পরিচ্ছন্ন এবং আলোকিত পাবনা গড়ে তুলি।